আছে আছে আমি আছি। জি স্যার, আমরা স্যার আপনার অনুমতি নিয়ে শুরু করছি স্যার। ইনশাল্লাহ। So, dear participant and honorable members of Bangladesh Society of Medicine and whoever interested to learn about, to upgrade his knowledge and experience about hypertension who has joined us, thank you for joining the Bangladesh Society of Medicine master class. And our today's mentor or today's master is none other than Professor Mohammad Zakir Hossain sir. আসলে আমাদের আমাদের আমলে, আমাদের সময়ে হাইপারটেনশন বললেই যে স্যারের কথা মনে হয় তিনি জাকির হোসেন স্যার। স্যার হাইপারটেনশন নিয়ে এত কাজ করেছেন, আপনারা সকলেই জানেন। একটা সময় ছিল যখন আমরা শুনেছি, দেখিনি, SGM চৌধুরী স্যারের কথা সবসময় বলা হতো যে পায়োনিয়ার অফ হাইপারটেনশন। আমাদের যুগটাতে সেই আলোকবর্তিকা বহন করেছেন আমাদের শ্রদ্ধেয় জাকির স্যার। তো আমরা খুবই আনন্দিত যে স্যার অনেক ব্যস্ততার মধ্যে এক্সপ্রেস পরীক্ষা নিচ্ছেন, আজকে রাতে রংপুর যাবেন, সবকিছুর মধ্যেও তিনি আমাদেরকে সময় দিচ্ছেন এই হাইপারটেনশন নিয়ে আলোচনায়। সো I heartily welcome Professor Mohammad Zakir Hussain sir to start today's topic, that is practical approach to hypertension, how to spot hypertension. হাইপারটেনশনের যে বিভিন্ন মানে আমরা খুব কুইক কিভাবে জটিল প্রেজেন্টেশন গুলোকে সরল করে নিতে পারি, সেই দিক নির্দেশনার জন্যই আমি জাকির হোসেন স্যারকে অনুরোধ করছি স্যার। ধন্যবাদ প্রফেসর মগ্নি। আমি প্রথমেই থ্যাঙ্কস জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনকে যে এই মাস্টার ক্লাস শুরু করার জন্য। কারণ আমি অনেকগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, অনেকগুলোতেই পারি নাই, অনেকগুলোতেই পেরেছি এবং সুন্দর একটা ডিসকাশন হয়। তবে আমি খুব ভীত সন্ত্রস্ত যে এই এক্সপার্টদের সামনে আমি কি কথা বলবো। এই জন্যই আমি আমি গত ক্লাসে প্রফেসর মুজিবের সাথে সংযুক্ত ছিলাম শেষের দিকে। মুজিবের এক্সপ্রেশন, থিঙ্কিং অনেক উঁচু মানের। তাই আমি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সম্মানিত সদস্যদের অনুরোধ করব যেন ডিসকাশনে অ্যাক্টিভলি অংশগ্রহণ করার জন্য, সো দ্যাট আমরা যেন সকলের কাছ থেকে কিছু শিখতে পারি। আজকের এই মাস্টার ক্লাস অন হাইপারটেনশন শুরু করার আগে আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় অধ্যাপক প্রফেসর HTN চৌধুরী স্যার। কারণ হাইপারটেনশন নিয়ে কাজ করা যেতে পারে বা কিভাবে, এই কনসেপ্টটা আমি ওনার থেকে পেয়েছি 1985-এ, এবং দীর্ঘদিন ওনার সাথে থেকে কাজ করার একটু সুযোগ হয়েছিল ওনার সেন্টারে। তখন থেকে আমার একটা সুপ্ত বাসনা ছিল এবং আরো কিছু ফ্যাক্টর কাজ ছিল, যার জন্য আমি খুব ছোট্ট পরিসরে কাজ শুরু করি 2008-এ রংপুরে। এই জন্য আমি রংপুরের চিকিৎসক সমাজ, সর্বোপরি সুধী সমাজের কাছে কৃতজ্ঞ যে তারা এটাকে খুব পজিটিভলি নেয় এবং খুব অ্যাক্টিভলি তারা মানে হেল্প করে সব ব্যাপারে, সকল ব্যাপারে। এই জন্য আমি সবসময় রংপুরের চিকিৎসক, সুধী সমাজ, সর্বোপরি রংপুরের জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা নিউ কনসেপ্ট রংপুরে এস্টাবলিশ করতে পেরেছি। কারণ তাদের সহযোগিতা ছিল দেখেই পেরেছি, এবং আমার বিশ্বাস ইন ফিউচারও তার সহযোগিতা করবেন এবং এই সেন্টারটা একটা প্রতিষ্ঠিত মানে সেন্টার, যেটা সার্বিক সাধারণ জনগোষ্ঠীর জন্য কাজ করবে, শুধু প্রেশার নিয়ে না, আস্তে আস্তে আরো হয়তো এর অনেক এভিনিউ খুলে যাবে। আমরা যেমন ইতিমধ্যে গত 2 বছর হলো ডায়াবেটিস নিয়ে কাজ শুরু করেছি। তাই আমি রংপুরবাসীকে আপনাদের সকলের পক্ষ থেকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই উচ্চ রক্তচাপ অথবা উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন অথবা ব্লাড প্রেশার আমরা সকলেই জানি, কিন্তু পাবলিক পারসেপশন হলো ব্লাড প্রেশার আছে, এর অর্থই হলো ব্লাড প্রেশার ইজ হাই, দ্যাট ইজ হাইপার টেনশন। সো ব্লাড প্রেশার আছে মানে ব্লাড প্রেশার তো সকলেরই আছে, যে কোনো জীবিত লোকেরই ব্লাড প্রেশার থাকতেই হবে, কারণ ব্লাড প্রেশারের মাধ্যমে ব্লাড সার্কুলেট করে এবং এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের অক্সিজেন শরীরের ডিফারেন্ট টিস্যু লেভেলে পৌঁছে যায় এবং আমাদের বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো চলে।
সো উইদাউট অক্সিজেন আমাদের চলবে না, এবং সেই অক্সিজেনকে টিস্যু লেভেলে যেতে হলে প্রেশারের দরকার, এন্ড দ্যাট ইজ ব্লাড প্রেশার। বাট when it exceeds the normal range and it persists, then it is called hypertension. এবং ইতিমধ্যেই এটা এস্টাবলিশড যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিওভাস্কুলার মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, অ্যাজ ফর এক্সাম্পল স্ট্রোক অথবা হার্ট ফেলিওর অথবা এমআই অথবা সিকেডি অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রেটিনোপ্যাথি এটসেট্রা, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যান্ড ইট ইজ ক্রনিক, দীর্ঘমেয়াদী, বাট ইনকিউরেবল, বাট ইট ইজ মোস্টলি প্রিভেন্টেবল, বিকজ আমি যদি আর্লি লাইফ থেকে সচেতন হই অথবা সতর্ক হই, ডেফিনেটলি অনেকাংশেই এটাকে প্রিভেন্ট করতে পারবো। দ্যাট ইজ প্রাইমারি প্রিভেনশন। ইট ইজ ভেরি ইজি টু ডায়াগনোস, আপনারা সকলে জানেন। ট্রিটমেন্ট ইজ সিম্পল বাট frequently remains undiagnosed and undertreated. In 2009, WHO declared it as silent killer. Long-lasting, uncontrolled hypertension associated with several important damage of several important organs. That is important. Long-standing and uncontrolled. Once hypertension is established, it usually sustained for lifelong. So, uncontrolled hypertension, long-lasting if associated with organ damage. আমার এক্সপিরিয়েন্স বলে কমপ্লায়েন্স টু ট্রিটমেন্ট ইজ ভেরি পোর ইন মাই সেন্টার অলসো। এত কাউন্সিলিং করার পরেও কিন্তু আমাদের রোগীদের কমপ্লায়েন্স ইজ ভেরি পোর। সো প্রপার কাউন্সিলিং অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ডিজিজ, আউটকাম, বেনিফিট অফ ট্রিটমেন্ট এন্ড হ্যাজার্ড উইদাউট ট্রিটমেন্ট সিগনিফিকেন্টলি ইমপ্রুভস কমপ্লায়েন্স টু ট্রিটমেন্ট। অর্থাৎ মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু কমপ্লায়েন্সটা ইমপ্রুভ করা যায়, কিন্তু তারপরেও নেগলিজেন্সি, রিলাক্টেন্ট টু টেক ট্রিটমেন্ট, as because usually most of the patient having no symptom, so they think no need of treatment. Their perception is ডাক্তার সাহেবরা গেলেই ওষুধ লিখবে, খেতে হবে, so better avoid doctor's visit. সো আমি তো খুব সিমটম ফ্রি, আমি তো ভালো আছি, কেন আমি ওষুধ খাবো, এটসেট্রা। এই পারসেপশন এটাকে দূর করতে হবে বাই ইনক্রিজিং অ্যাওয়ারনেস, যেটা আমরা প্রতিনিয়তই আমরা সেন্টারের মাধ্যমে প্রায়শই করে থাকি, এবং ইতিমধ্যে প্রায় 400-র মতো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যেগুলা প্রত্যেকটাই আমাদের বিভিন্ন লেভেলের এবং রেকর্ড আছে, এবং আমাদের কোথায় করেছি, কবে, কে, এটসেট্রা আমাদের কাছে আছে। যার ফলে রংপুর জন্য কিন্তু উচ্চ রক্তচাপ একটা পরিচিত শব্দ। মোস্ট অফ দ্য পপুলেশন অফ রংপুর, ইলিটারেট অর লিটারেট, ফিমেল অর মেল, বেশিরভাগ লোকই জানে হাইপারটেনশন সেন্টার। অনেকে অবশ্যই এটাকে টেনশন সেন্টার বলে, আবার অনেকে বলে হাইপার সেন্টার, বিভিন্ন নামে অভিহিত করে, বাট অনেকটাই এই শব্দটা ওখানে খুব একটা মানে পরিচিত শব্দ হয়ে দাঁড়াচ্ছে। তো প্রথমে যদি ডেফিনিশন নিয়ে চিন্তা করি, আপনারা সকলে জানেন ডেফিনিশন 24th এডিশনে যে ডেফিনিশনটা দিয়েছেন এটা সকলেই জানেন, কিন্তু আমরা কনভেনশনে বলে থাকি সাস্টেইনড এলিভেশন অফ সিস্টেমিক আর্টেরিয়াল প্রেশার অ্যাভাব নর্মাল রেঞ্জ ইজ কল্ড হাইপারটেনশন। আর যেটা বইতে যে সুন্দর করে বলা আছে, এইটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল পারপাসের ডেফিনিশন না। যেমন ডায়াগনোসিস অফ হাইপারটেনশন ইজ মেড when systolic diastolic values are above, এবং এখানে বলছে at which the risks of cardiovascular complications and benefits of treatment outweigh the treatment cost and potential side effect of the therapy. এখন এই ডেফিনিশনটা রিসার্চ বেসড ডেফিনিশন। আপনি একটা পেশেন্টকে দেখলেন আর এই ডেফিনিশন অ্যাপ্লাই করলে কিন্তু নর্মাল প্রেশার না হাই প্রেশার এটা কিন্তু বলতে পারবেন না। সো আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলবো sustained elevation of systemic arterial blood pressure above normal range is called hypertension. WHO fact sheet 16 মার্চ 2023 রিগার্ডিং ইপিডিওমোলজি বলেছেন যে estimated 1.2 billion, that is 128 crore population aged 30 to 79
having hypertension globally. So huge number of population having hypertension in the world. There is 1.28 billion people. That means 128 কোটি পপুলেশন এই মুহূর্তে পৃথিবীতে উচ্চ রক্তচাপে সাফার করছেন, এবং এর ভিতরে 2/3 কিন্তু লো এন্ড মিডল ইনকাম কান্ট্রিতে আছে। এবং among these 42% adult with hypertension are diagnosed and treated, অর্থাৎ ডায়াগনোসিস only 42%, এবং দেখা যাচ্ছে only 21% adults with hypertension have under control. আগে যে একটা ফর্মুলা ছিল রুল অফ হাফ, সেখানে দেখানো ছিল 12.5% of hypertensive patient having under control। এখন সেই 12.5 থেকে এখানে দেখাচ্ছে 21% adults with hypertension have it under control। অর্থাৎ যত পেশেন্ট আছে, যদি আমরা 100টা পেশেন্ট দেখি, তার মধ্যে আগের ফর্মুলাটা ছিল রুল অফ হাফ, দ্যাট ইজ 50% ডায়াগনোস হয়েছে, তার 25% অর্ধেক ট্রিটমেন্ট নিচ্ছে, তার অর্ধেক কন্ট্রোল, দ্যাট ইজ 12.5%। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই স্টাডিতে WHO ফ্যাক্ট শিট 16 মার্চ পাবলিশড হয়েছে 2023-তে, সেখানে দেখা যাচ্ছে 21% of the adult population having hypertension under control। সো সিনারিও একটু ইমপ্রুভ করেছে। এখানে আর একটা স্টাডি রিপোর্ট, গ্লোবাল বার্ডেন অফ ব্লাড প্রেশার রিলেটেড ডিজিজ, যদি এটা অনেক পুরনো, এখনো এই রেফারেন্সটা সর্বত্র ইউজ করা হয়। গ্লোবাল বার্ডেন অফ ব্লাড প্রেশার রিলেটেড ডিজিজ, দেখেন এই ব্লাড প্রেশার রিলেটেড ডিজিজ বলতে বোঝাচ্ছে এখানে ব্লাড প্রেশারের যে কমপ্লিকেশন, ব্লাড প্রেশার থেকে যে মরবিডিটি এবং মর্টালিটি, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, যেটা মূলত দ্যাট ইজ স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ অথবা প্রিম্যাচিউর ডেথ এটসেট্রা। স্ট্রোকের ক্ষেত্রে 47%, coronary artery disease 54%, premature death 13%। হ্যাঁ, এবং it is related to hypertension. About half this burden was in people with hypertension. The remainder was in those with lesser degrees of high blood pressure. এখানে একটা জিনিস 6% ডালি হলো ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইন ইয়ার্স। অর্থাৎ আমি উদাহরণটা এরকম যদি দেই, এক ভদ্রলোক আমাদের দেশে এই মুহূর্তে মেলের লাইফ এক্সপেক্টেন্সি 72 ইয়ার্স, উনি 60 ইয়ার্সে তার স্ট্রোক হয়ে গেল, এবং স্ট্রোক হয়ে তার লেফট সাইডে হেমিপ্যারিসিস এবং বেড বাউন্ড হয়ে গেল, এবং 65 ইয়ার্সে যে উনি এক্সপায়ার করলেন। তাহলে ওনার বাঁচার কথা ছিল কিন্তু 72, কিন্তু বাঁচলেন 65, তাহলে এখানে 7 ইয়ার্স। আর উনি 60 থেকে 65 বছর, এই 5 বছর উনি কিন্তু না বাঁচার মতো বেঁচে থাকলেন, বেড রিডেন, অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটি করতে পারতেন না, বা নিজের ইচ্ছা মতো নিজের পার্সোনাল কাজগুলো করতে পারতেন না। তাহলে এখানে 7+5 ইয়ার্স, তার ডালি হলো 12 ইয়ার্স। এটা এই ডালিতে দেখা যাচ্ছে টোটাল ডালির যে পার্সেন্ট সংখ্যা, তার 6% আসতেছে হাইপারটেনশন থেকে। সো এটা ইউরোপে বা আমেরিকাতে এই জিনিসটা খুব দেখা হয়, আমাদের দেশে এগুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না। এখানে আসেন হাইপারটেনশনের বেনিফিট কি, এইটা আসছে দেখেন, এই স্টাডিটা আসছে ব্লাড প্রেশার লোয়ারিং ট্রিটমেন্ট। ব্লাড প্রেশার লোয়ারিং ট্রিটমেন্ট এই স্টাডিটা তখন করা সম্ভব হয়েছে, কিন্তু এখন আর কিন্তু এরকম স্টাডি করা সম্ভব না। কারণ একটা উচ্চ রক্তচাপের রোগীকে আপনি প্ল্যাসিবো দিয়ে ফলো আপ করবেন, এটা ইথিক্যাল ক্লিয়ারেন্স কখনোই দেওয়া সম্ভব না। এখানে দেখা গেছে প্ল্যাসিবো দিচ্ছে আর ওষুধ দিচ্ছে, দুটি গ্রুপ অফ পেশেন্ট নিচ্ছে, এবং এই স্টাডিতে 12,124টা পেশেন্ট এনরোল করা হয়েছে। হয়তো 50% প্ল্যাসিবো, 50% ওষুধ দিয়ে দেখা গেছে যে রিডাকশন ইন স্ট্রোক অ্যারাউন্ড 30%, coronary heart disease around 20%, and major cardiovascular event around 21% in treated group. Another study আরেকটাতে দেখা গেছে, এটাতে দেশে এসি ইনহিবিটর দিয়ে স্টাডি করছে, আরেকটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে মানে স্টাডি করেছেন। সেখানেও 5,520 পেশেন্ট এনরোল করা হয়েছিল, এবং সেখানে দেখা গেছে রিডাকশন ইন স্ট্রোক 39% এবং কার্ডিওভাস্কুলার ইভেন্ট 28%। সো ইট ইজ এস্টাবলিশড যে
উচ্চ রক্তচাপের রোগীদের উইথ মেডিকেশন উইথ ট্রিটমেন্ট সিগনিফিকেন্টলি মর্টালিটি এবং মরবিডিটি রিডাকশন করা যায়। কিন্তু এই ধরনের স্টাডি কিন্তু এখন করা বোধ হয় ইথিক্যাল ক্লিয়ারেন্স এখন কখনোই পাওয়া যাবে না, কারণ যেটা এস্টাবলিশ যে উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা করতে হবে, আর আমি চিকিৎসা নিয়ে যে প্লেসিবো দিই, তার যে কমপ্লিকেশন, তার যে মরবিডিটি মর্টালিটি, এটা কখনোই সাইন্টিফিক্যালি ইথিক্যালি কখনোই এটা অ্যাকসেপ্ট করার মতো না। সো এরকম স্টাডি আর করা সম্ভব না। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের ড্রাগ ট্রিটমেন্ট ইন হাইপারটেনশনের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন আছি এবং থাকবো। এখন দেখেন বাংলাদেশে এখানে ন্যাশনাল স্টেপ সার্ভে ফর এনসিডি রিস্ক ফ্যাক্টরস ইন বাংলাদেশ 2008, এটা হলো ডাব্লিউএইচও এনসিডি রিস্ক ফ্যাক্টর প্রিভিলেন্স দেখার জন্য ডাব্লিউএইচও ফান্ড হয়েছে। ডাব্লিউএইচও এনসিডি রিস্ক ফ্যাক্টর প্রিভিলেন্স দেখার জন্য তারা কিছু প্ল্যানিং বা প্ল্যান করে দিচ্ছে, স্ট্র্যাটেজি করছে, এবং আমাদের নিপসম এই এরপরে কাজ করে বাংলাদেশে। এবং 2008-এ এই রিপোর্টটা দেন, 21% অফ দ্য অ্যাডাল্ট হ্যাভ হাইপারটেনশন, 18+ 69 পর্যন্ত নিয়েছে। এবং হাইপারটেনশন ইজ মোর কমন ইন উইমেন, দ্যাট ইজ 24%, and more among urban than rural, and most in Borishal division, least in Sylhet division. So এটা খুবই একটা ইম্পর্টেন্ট অফ স্টাডি রেজাল্ট, এবং এইটা ডাব্লিউএইচওর সুপারভিশন এটা হয়েছে। বাংলাদেশি অ্যাডাল্টের এই স্টেপ সার্ভে ফর এনসিটি রিস্ক ফ্যাক্টরস ইন বাংলাদেশে এখানে দেখা গেছে আনওয়ার হলো 51%, দ্যাট ইজ রুল অফ হাফ বাংলাদেশের জন্য ক্ষেত্রে, রুল অফ হাফ। আবার তারপরে লিখছে একটা নো অ্যাবাউট রেজড ব্লাড প্রেশার বাট নট গেটিং ট্রিটমেন্ট অ্যারাউন্ড 13%, গেটিং ট্রিটমেন্ট বাট নট কন্ট্রোলড অ্যারাউন্ড 20%, and on treatment and control 14%. So মানে রেজাল্ট আউটকাম মোরলেস কাছাকাছি। আমরা ডাব্লিউএসও ফ্যাক্ট শিটে যেটা দেখলাম, ফ্যাক্ট শিটে খেয়াল করুন, এখানে দেখাইছে দেখলাম ফ্যাক্ট শিট স্টাডিতে, এখানে দেখছে only 21% of the adult having under control, ফ্যাক্ট শিটে, ডাব্লিউএসও ফ্যাক্ট শিট। আর আমাদের এখানে যেটা দেখলাম সেখানে দেখা গেল মাত্র 14% কন্ট্রোলে আছে। এই রিলেটেড আমার একটা অভিজ্ঞতা বলি। আমি প্রায়শই হাইপারটেনশন সেন্টারে যখন রুগী দেখি, হয়তো আমার সাথে 2-3 জন ডাক্তার থাকে, জুনিয়র ডাক্তার থাকে, তারা আমাকে হেল্প করে, বিপিতে তারা মেজার করে এবং হেল্প করে, এবং দেখি মোস্ট অফ দ্য পেশেন্ট আইদার ওষুধ ডিসকন্টিনিউ করতেছে, অথবা বেশ ভালো লাগতেছে, ওষুধ আনতে ফুরে গেছে, এই আনতেছে 7 দিন হয়ে গেছে, ছেলে নাই, এটসেট্রা, মানে বিভিন্ন কারণ, যে কারণগুলো একবারে খুব লেম এক্সকিউজ, তারা ওষুধ অ্যাভয়েড করে, অথবা এই খাবো, এই ডাক্তার সাহেব 7 দিন পরে তো বাজারে যাব, বা ছেলে আসবে, এখন টাকা পাঠায় নাই, মানে বিভিন্ন অজুহাতে তারা ওষুধ কিন্তু অ্যাভয়েড করে। কারণটি হলো সিমটমলেস, এবং মনে করে যে সিমটম নেই। আর এই জন্য আমরা প্রত্যেকটি রোগীকে ফার্স্ট টাইম অডিও ভিজুয়াল আধা ঘন্টা করে কাউন্সিলিং করা হয়, এবং ভয়াবহ চিত্রগুলো দেখানো হয়, হার্ট অ্যাটাক, হার্ট ফেলোর, তার শ্বাসকষ্ট রোগী, স্ট্রোকের রোগী, কিডনি ফেলিওরের রোগী, এরকম হবে এরকম হবে, এই ছবিগুলো ভিভিড ছবি দেখানো হয়। তারপরেও কিন্তু মানে সচেতনতা খুবই কম আমাদের। আচ্ছা, রিগার্ডিং ক্লাসিফিকেশন নিয়ে একটা অ্যাম্বিগুইটি আছে আমাদের ভিতরে। আমরা জিএনসি মানবো না এসিসি মানবো না ইএসএইচ, আবার নতুন করে আসলো 2023-তে ইএসএইচ, যেটা আগের ক্লাসিফিকেশন রেখে দিচ্ছে, কোনটা ফলো করবো? এবং এরপরে আর একটা আছে আইএসএইচ ক্লাসিফিকেশন, কোনটা ফলো করবো? এটা নিয়ে কিন্তু একটা ডাইলেমা, একটা কনফিউশন কাজ করতেছে। তবে এখনো বাংলাদেশের চিকিৎসকরা জেএনসি 7কেই গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাকসেপ্ট করে,
কিন্তু আমরা যদি এসিসি আহার চিন্তা করি তাহলে এটার সাথে কিন্তু দুটো বেশ একটা আহ, মানে ডিফারেন্স। আমরা জিএনসিতে 128 নিচে নর্মাল, এখানেও নর্মাল, কিন্তু আমরা প্রি হাইপারটেনশন নামে একটা কথা বলেছি, এরা এলিভেটেড বলছে তার ইনিশিয়াল পার্টটুকু, প্রি হাইপারটেনশনের লেটার পার্টটুকু আবার এরা স্টেজ 1 বলছে। আর এর স্টেজ 1 ইকুয়াল টু টেস্ট 2, এই একটা জিনিস। আর একটা হলো ইএসসি ইএসএস ক্লাসিফিকেশন গুলা অনেকটাই কিন্তু আমাদের জেএনসি 7 এর মতোই, তারা হাইপারটেনশন স্টেজ 1 অথবা গ্রেড 1 ইকুইভ্যালেন্ট, মানে কাছাকাছি বা একই, স্টেজ 1 গ্রেড 1। তার আগে হয়তো অপটিমাম, নর্মাল, হাই নর্মাল কতগুলো গ্রেড করছে ইএসসি এসএস, কিন্তু আইএসএস দেখেন এই কম্প্রোমাইজ ফর্মুলায় চলে গেছে মনে হচ্ছে। তারা লেস দেন 130, লেস দেন 80, অর্থাৎ 140 থেকে 130, 120 থেকে 130, 10 কমছে 10 বাড়াইছে, এদিকে দেখেন 80 থেকে 85 চলে গেছে। হ্যাঁ, এবং এখানেও একটা হাই নর্মাল শব্দ আছে, গ্রেড 1 গ্রেড 2, এবং গ্রেড 1 গ্রেড 2 ইজ ইকুয়াল টু স্টেজ 1 স্টেজ 2 of জেএনসি 7, and grade 1 grade 2 is equivalent to grade 1 grade 2 of that is uh, ESC অথবা ESS ক্লাসিফিকেশন। আরেকটা জিনিস, হাইপারটেনশন ক্রাইসিস, এই শব্দটি কিন্তু ক্লাসিফিকেশনে একমাত্র এসএসসি আহাতেই খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, এটা আমাদের একটা জানার বিষয়। সো অ্যাম্বিগুইটি অফ হাইপারটেনশন বলবো না, অ্যাজ ইউ আর অল স্পেশালিস্ট, আমাদের সব ক্লাসিফিকেশন সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। তবে আমরা কোনটা ফলো করব, আমরা বা আমি বা আমরা আইএসএস 2020 গাইডলাইনটা আমার কাছে মোর অ্যাকসেপ্টেবল মনে হয়, এবং এখানে আমরা এটা ফলো করতে পারি। খেয়াল করুন, নর্মাল 1 লেস দেন 130, লেস দেন 85, এটা আমরা ফলো করতে পারি। তবে প্রত্যেকটি ক্লাসিফিকেশনই একটা অথেন্টিক বডি, আমরা কোনোটাই ইগনোর করার মতো আমাদের ক্যাপাবিলিটি নাই বা ক্যাপাসিটিও নাই বা করার সাহস কোনোটাই নাই। আমরা যেটাই ফলো করি আমরা উইথ রেফারেন্স সেটা ফলো করার চেষ্টা করবো। নাও, আমরা যে কোনো একটা উচ্চ রক্তচাপের রোগী আসলে প্রথমে হিস্ট্রি, ক্লিনিক্যাল ম্যাথ এক্সামিনেশন, সাম রুটিন টেস্ট, এবং ইন সার্টেন সিচুয়েশন স্পেশাল টেস্ট। হিস্ট্রি ইভালুয়েট ব্লাড প্রেশার এন্ড আদার কার্ডিও, একটা জিনিস, যে কোনো পেশেন্টের উচ্চ রক্তচাপের হিস্ট্রি যখন নিব এবং আমরা যখন মনে করব তার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলো আমি দেখে নেব, এবং আমরা সিমটম এবং সাইন সার্চিং করব, এবং আমরা সবসময় যে কোনো উচ্চ রক্ত হাইপারটেনশন রোগীর সেকেন্ডারি কজ আছে কিনা এটা মাথায় রাখার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী আমরা প্রশ্ন করব, আমরা সেই অনুযায়ী ক্লিনিক্যাল মেথড করব। সো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইভালুয়েট ব্লাড প্রেশার, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, সিমটম সাইন দেখার চেষ্টা করব, এবং আমরা সার্চিং দ্য সিমটম সাইন্স অফ সেকেন্ডারি কজ। রিগার্ডিং রুটিন ইনভেস্টিগেশন, আইএস 2020 আইসিএস বলেছেন আমরা সবসময় যেটা করি সেটাই, আমরা ইউরিনারি করি, আমরা ক্রিয়েটিনিন করি, আমরা ইসিজি করি, ইলেক্ট্রোলাইটস করি, ফাস্টিং গ্লুকোজ করি, লিপিড প্রোফাইল করি। এখানে ইজি এবারটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব গুরুত্ব সহকারে এবার এখানে এনেছেন। আরেকটা জিনিস, অ্যাডিশনাল রুটিন টেস্ট আমরা করতে পারি, সেটা পার্টিকুলার সিচুয়েশনে যখন আমরা হয়তো সেকেন্ডারি কজ বা অন্য কোনো কজ চিন্তা করবো, তখন আমরা হিমোগ্লোবিন A1C অথবা এসিআর, ইউরিক অ্যাসিড, ব্লাড ক্যালসিয়াম, এগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা সচরাচর ইউরিনারি করি, আমরা ব্লাড সুগার করি, আমরা ক্রিয়েটিনিন করি, একটা ইসিজি করি, ইলেকট্রোলাইটসও করি, লিপিড প্রোফাইলও করি, এগুলো কিন্তু সচরাচর আমরা করে ফেলি, এবং আমাদের গাইডলাইনও ঠিক এই কথাগুলি বলেছেন, এর বাইরে তেমন স্পেশাল কোন ইনভেস্টিগেশন কথা বলে নাই, আর স্পেশাল ক্ষেত্রে স্পেশাল। নাও ইভালুয়েশন, আমরা ইভালুয়েশন কি এইমস, প্রথমে আমরা হাইপারটেনশন ভদ্রলোকের আছে অথবা নাই এই ব্যাপারটা আমরা কনফার্ম করবো, আইদার ইয়েস অথবা নো। সেকেন্ড হলো, যদি আমরা দেখি উচ্চ রক্তচাপ আছে, ইট ইস প্রাইমারি অর ইট ইস সেকেন্ডারি। থার্ড হলো, নাও পেশেন্ট হ্যাভিং হাইপারটেনশন, সে ইট ইস এসেনশিয়াল প্রাইমারি হাইপারটেনশন, হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ অথবা ডিজিজ কোনটি আছে। অ্যাজ ফর এক্সাম্পল, এক ভদ্রলোক আনকন্ট্রোল হাইপারটেনশন, হ্যাভিং এক্স রে অ্যান্ড ইসিজি, দ্যার ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি,
ইট ইজ হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ। কিন্তু সেই ভদ্রলোক অল অন সাডেন ডেভেলপিং লেফট সাইডেড সিভিয়ার চেস্ট পেইন সাজেস্টিভ অফ angina pectoris or ischemic heart disease, and it is disease. So patient having organ damage or disease, এটা আমরা অ্যাসেস করার চেষ্টা করব। অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা দেখার চেষ্টা করব, এবং আদার অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি, this patient might have bronchial asthma, might have peptic ulcer disease or scabies, etc. So এগুলো আমরা দেখবো এবং অ্যাকর্ডিং টু তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে হবে। এবং টু নো এফিকাসি এন্ড টলারেবিলিটি অফ এনি প্রিভিয়াস ট্রিটমেন্ট, অর্থাৎ এই পেশেন্টই হয়তো 3 মাস আগে তার ডায়াগনোসিস হয়েছে, কি ওষুধ পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে, অথেন্টিসিটি অফ ট্রিটমেন্টটা কেমন, সেটা কি কোয়াক লেভেলে শুরু হয়েছে, না কোনো রেজিস্টার্ড ডাক্তার শুরু করেছেন, না ফার্মাসি ম্যান শুরু করেছেন। দ্যাট ইজ অথেন্টিসিটি অফ ট্রিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এট দ্য সেম টাইম যে ড্রাগটা খাচ্ছেন সেটা টলারেট করতে পারতেছেন কিনা, তার কোনো সাইড ইফেক্ট ডেভেলপ করেছে কিনা, ড্রাগটার ডোজটা অ্যাডিকুয়েট ছিল কিনা, এবং সবকিছু আর কি আমরা দেখে নেব যে কোনো একটা পেশেন্ট আসলেই। তাহলে আমি আবারও বলি, যদি রিপিট করি, যে কোনো একটা উচ্চ রক্তচাপের পেশেন্ট আসলেই আমরা বা সাসপেক্ট করলে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করবো, নাম্বার ওয়ান। এখন কিভাবে কনফার্ম করার পরে আপনারা সকলেই জানেন। সেকেন্ড হলো, আমরা এই হাইপারটেনশনটা প্রাইমারি অর সেকেন্ডারি, এটা আমরা দেখার চেষ্টা করব। হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ আছে অথবা ডিজিজ আছে অথবা নাই, আমরা রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করব। আমরা কমপ্লিকেশন, সরি আদার কোমরবিড আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। এবং দিস পেশেন্টের ড্রাগ হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি বা ইনিশিয়াল to whom he is diagnosed as hypertension, and that was authentic or not. Choice of drug, dose of drug, side effect of drug, everything should be assessed at first visit. For many of the patient or most of the patient, whenever feel he is hypertensive, goes to pharmacy man, and pharmacy man usually gives a drug, and he started treatment. And after a few days, as symptoms are improved or pressure is controlled, he stopped it. And pharmacy man also advised him not to take drug because your blood pressure is already controlled. So patients are misguided, and this is the usual happening almost at all village levels of Bangladesh. Another thing is important, documents of previous BP recording in office, hospital or home যদি থাকে সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। অ্যাকুরেট মেজারমেন্ট অফ বিপি এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং or হোম ব্লাড প্রেশার মনিটরিং এর রেকর্ড আছে কিনা, এনি এভিডেন্স অফ টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা, এগুলো আমরা দেখার চেষ্টা করব। নাও 2020 আইসিএস হাইপারটেনশন গাইডলাইন থেকে এই ছবিটা নিয়ে, এবং হাউ টু মেজার ব্লাড প্রেশার, ইউ অল নো the ideal posture is sitting posture, but sometimes we measure blood pressure at on lying condition, uh, sometimes, but the ideal posture is sitting condition, and patient having chair with back support, foot support on the floor, and arm should be at the arm, and forearm should be placed on the table, and cup should be uh, up at the mid of the arm, at the level of the heart. Prerequisite for before measuring blood pressure, all you will know, at least 30 minutes before, within 30 minutes of measurement, patient should not take tea, coffee, alcohol. Bowel bladder should be emptied, and just before 5 minutes before measurement, patient should sit on the chair, and no talking during and between measurements. This is the ideal posture, and we should follow it during measuring blood pressure of a person, because ফার্স্টলি যদি আমরা কাউকে উচ্চ রক্তচাপ বলি, তাহলে তাকে কিন্তু ভুল ক্রমে লাইফ লং একটা চিকিৎসার আওতায় নিয়ে আসলাম। সো
ওভার ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার ডায়াগনোসিস দুইটি কিন্তু ক্ষতিকর। সো আমরা খুব সতর্ক থাকবো at, at first time for detecting or confirming one person as having hypertension or not. So it is very important. আর আমরা এরপরে আমরা ফলো আপে বলবো, নেক্সট ইয়েতে বলবো যে কখন আমরা কি করবো। তাহলে সো দিস, এই পিকচারটা আপনারা সকলেই জানেন, সকলেই দেখেছেন, এবং আমার মনে হয় আমাদের সকল স্টুডেন্ট, ক্যান্ডিডেট স্টুডেন্টকে এই পিকচারটা দেখানো উচিত যে দিস ইজ দ্য আইডিয়াল পোস্টার অফ রেকর্ডিং ব্লাড প্রেশার। নাও এখন এই ব্লাড প্রেশার মেজারমেন্টে খেয়াল করুন, একটা অফিস ব্লাড প্রেশার মেজারমেন্ট, অফিস ভিজিট, একটা হোম ভিজিট, আর একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। আমরা কিন্তু অফিস ভিজিটটাকে বেশি প্রিফার করি, বাট এখনকার বিভিন্ন আর্টিকেল বলছে না, হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ অফিস ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে একটা একটা খালি ছিল 10 to 20% or 15 to 20% white coat hypertension, that is overdiagnosis. At the same time, another 10 to 15% having underdiagnosis, that is masked hypertension. সাধারণ অনেক রোগীরই বাসায় যখন ব্লাড প্রেশার তার ছেলে দিয়ে মাপে বা হাজবেন্ড ওয়াইফের মাপে অথবা ভাই বোন ব্লাড প্রেশার মেজার করে, তখন ইউজুয়ালি নর্মাল। যখনই ডাক্তারের কাছে আসে হঠাৎ করে ব্লাড প্রেশার শুট করে, দ্যাট ইজ কল্ড হোয়াইট কোট হাইপারটেনশন। সো বাই হোম মেজারমেন্ট এই অ্যানোমালিটা আমরা দূর করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, many of the patient when measure their blood pressure at home, it is increased due to anxiety state. But when he goes to the doctor, he get reluctancy, he get relaxed. And if the doctor measures blood pressure, it shows normal. That is, it is called masked hypertension, and it is serious then, but it is harmful than white coat hypertension. In case of white coat hypertension, falsely আমি চিকিৎসা দিচ্ছি, আর in case of masked hypertension চিকিৎসা দরকার সত্ত্বেও আমি কিন্তু দিচ্ছি না। So to minimize white coat hypertension as well as masked hypertension, home measurement of blood pressure is very important. At the same time, office visit measurement also important. সো এখনকার পারসেপশন হলো আমরা প্রত্যেকটি রোগীকে আমরা বিপি মেশিন কিনতে বলবো এবং বিপি মেজারমেন্টটা তাকে শিখিয়ে দেব, সো দ্যাট উনি যেন বাসায় মেজার করতে পারেন, এবং যখন ডাক্তারের কাছে আসবেন তার আগে থেকে 2-4 দিন আগে থেকে সকাল বিকাল ব্লাড প্রেশারটা সুন্দর করে মেজার করে কাগজে লিখে ডাক্তার সাহেবের কাছে আসবেন। ডাক্তার সাহেব ওটা দেখবেন এবং নিজেও মেজার করবেন এবং অ্যাকর্ডিংলি সিদ্ধান্ত নিতে পারবেন। Now, দেখা যাচ্ছে না, এটা স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার একদম ক্লিয়ার। আচ্ছা, কনফার্মেশন অফ ডায়াগনোসিস বাই অফিস বিপি মেজারমেন্ট। এখানে আমরা দেখি সিঙ্গল অফিস বিপি মেজারমেন্ট যদি হাই নর্মাল থাকে, দ্যাট ইজ 139, 130, 139, 85 to 89 থাকে, সেক্ষেত্রে বলতেছে যে আবারও মাপা হোক এবং তার গড় করা হোক, এবং গড়ে যদি দেখা যায় যে 130, 85 এর বেশি থাকে, তাহলে remeasure in 2 to 3 office visit and if possible confirm with home or ambulatory blood pressure monitoring. অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে সিঙ্গল বিপি মেজারমেন্ট কখনোই ইম্পর্টেন্ট না,
এবং আমাদের যদি সাসপিশন থাকে, হাই নর্মাল থাকে, সেক্ষেত্রে বারবার মেজার করতে বলা হচ্ছে, গড় নিতে বলা হচ্ছে, এবং রিমেজার ইন 2 to 3 অফিস ভিজিট। এবং এটা যদি মোর দেন 130 এবং 85 থাকে, তাহলে আবারও আহ, তাকে অ্যাডভাইস করতে হবে, পার্টিকুলারলি হোম মেজারমেন্ট আর অ্যাম্বুলেটরি। এবং হোম মেজারমেন্টে যদি 130/85 এর নিচে, আর অ্যাম্বুলেটরি যদি 130/80 নিচে আসে, তাহলে ইট ইজ কনসিডার্ড এজ নর্মাল। সো ইন প্রি হাইপারটেনসিভ or হাই নর্মাল অথবা স্টেজ 1 or grade 1 patient should have home measurement, at the same time ambulatory blood pressure monitoring. Though ambulatory blood pressure monitoring is limited in few centers because the machine is very costly, এবং এই মেশিনটা পেশেন্টকে দিয়ে দিতে হয়, পেশেন্ট বাসায় নিয়ে যায়, অনেক সময় মেল হ্যান্ডলিং এর জন্য মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যাজ মেশিন, এবং এটা কস্টলি হওয়ার জন্য এটা কিন্তু এই 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 অ্যাক্টিভিটিটা কিন্তু ওয়াইডলি জনপ্রিয়তা পাচ্ছে না বিকজ অফ কস্টের জন্য। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, particularly pre-hypertension, high normal hypertension, and stage 1 hypertension. So, in office visit, if you think repeatedly blood pressure more than 130 or more than 85, think about home monitoring and or ambulatory blood pressure monitoring. It is very important. And if it is less than 130, 85 or 80, 80, 85 or 80, then remeasure every 3 years. তবে আমার মানে আমি মনে করি যে each and every adult having suspicion about pre-hypertension or grade 1 hypertension or high normal should measure blood pressure yearly. Should measure blood pressure yearly. এখন এখানে দেখেন, out of office blood pressure measurement. What is the importance? Importance হলো more reproducible than office BP. Out of office BP measurement is very important. খেয়াল করুন, it is more reproducible, more closely associated with hypertension, induced organ damage, and risks of cardiovascular events. Identify white coat and masked hypertension, often necessary for the accurate diagnosis of hypertension and for treatment. So out of office BP measurement, though not popular at this moment, but I think each and every patient should be advised to purchase BP machine and মানে train him how to record blood pressure adequately at their home, and please maintain record of the that is value. And during visit to doctor, he shows or patient shows the report to the doctor. It is very important. তো এর অনেক ফেলাসি আছে, অনেকে মনে করেন না ব্লাড প্রেশার মেশিন কিনতে দিলে এটা ম্যাল হ্যান্ডেলিং হবে এবং এটা ট্রিটমেন্টে অনেক ক্ষতি করবে। হ্যাঁ, এর একটা চান্স আছে, যখনই দেখবে প্রেশারটা কম অথবা এর সেটটা ওষুধটা ড্রপ করে দেবে। সো ফ্যালাসিও আছে, অ্যাডভান্টেজও আছে। আমরা যদি প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে রোগীকে বুঝাইতে পারি যে আপনার ব্লাড প্রেশার মেশিনটা বাসায় থাকা উচিত
এবং আপনি মাঝে মাঝে মেজার করবেন এবং লিখে রাখবেন এবং টাইম টু টাইম ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডেফিনেটলি এটা কন্ট্রোলের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। সেটাই বলছে আউট অফ অফিস ব্লাড প্রেশার মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং নাওডেজ আই থিঙ্ক ইট ইজ এসেনশিয়াল। Who requires ambulatory blood pressure monitoring or home blood pressure monitoring? Again, in untreated or treated subjects with office BP classified as high normal or grade 1 hypertension. মানে অফিস বিটি দ্যাট ইজ ডক্টর চেম্বারে অথবা হসপিটালে যে ব্লাড প্রেশারটা মেজার করি দ্যাট ইজ কল অফিস বিটি, এবং সেখানে যদি আমি হাই নর্মাল অথবা প্রি হাইপারটেনশন অথবা গ্রেড 1 পাই, ইন দ্যাট কেস অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং অর হোম ব্লাড প্রেশার মনিটরিং দরকার। এখন এই যে মেজারমেন্ট প্রোটোকল ফর হোম ব্লাড প্রেশার মনিটরিং, এটা কিন্তু আমাদের পেশেন্টকে আমাদের শিখে দিতে হবে, ট্রেন করতে হবে, এবং এই কাজটা কিন্তু ডাক্তারকেই করতে হবে। এখানে বলছে রোগী যখন ডাক্তারের কাছে যাবেন ঠিক 3 থেকে 7 দিন আগে থেকে সকাল বিকাল ব্লাড প্রেশারটা মেজার করে লিখে রাখবেন, এবং প্রত্যেকবারই 2বার করে মেজার করবেন মাঝখানে, এবং বিফোর স্টার্টিং মেজারমেন্ট 5 মিনিট রেস্ট রাখতে হবে, এবং ইন বিটুইন টু রেকর্ড 1 মিনিট গ্যাপ দিতে হবে, এবং লং টার্ম ফলো আপ অফ ট্রিটেড হাইপারটেনশন করতে, মানে ট্রিটমেন্ট যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে একই জিনিস করতে বলছে। অর্থাৎ ডাক্তার সাহেব ওই রেকর্ডটা দেখলে এবং উনি যে রেকর্ডটা নেবেন একটা মানে কোরিলেট করা খুব তার সহজ হবে, দ্যাট ইজ পেশেন্ট ইজ ট্রুলি কন্ট্রোল অর নট কন্ট্রোল, ট্রুলি হাইপারটেনসিভ অর নট নন হাইপারটেনসিভ, এবং দিজ আর দ্য সাজেশন বাই ISS guideline 2020. এখন আসি আমরা অফিস বিপি মেজারমেন্ট আমরা কিভাবে করব। আমরা এটা সবসময় জানি 3টে রিডিং নেব এবং শেষের 2টা রিডিং এর এভারেজ করব, এবং এটা যদি মোর দেন 130/85 পাই, কনফার্ম উইথ হোম অর অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং। ভেরি ইম্পর্টেন্ট, কনফার্ম উইথ হোম অ্যান্ড অ্যাম্বুলেটরি বিপি। এখানে একটা জিনিস আমি মনে করি, দেখেন 140, 135, 130, 90, 85, 80, আমরা অফিস পিপি তখনই বলবো 140 and or 90 ইকুয়াল অর মোর দেন দিস যদি হয় তাহলে অফিস পিপি অফিস হাইপারটেনশন। আমরা যদি হোম মেজারমেন্ট করি সেটা আসলে 135/85, আমরা যদি অ্যাম্বুলেটরিতে যাই 130/80, অর্থাৎ 5 করে কমতে থাকলো। অফিস পিপি, হোম বিপি, অ্যাম্বুলেটরি বিপি 140, 135, 130, on the other hand 90, 85, 80, ভেরি ইম্পর্টেন্ট। এবং লেস দেন 130 এবং 85 যদি বলি, বা 85 বলছে বা 80 যদি বলি পাই, আমরা ধরে নেব যে নর্মাল এবং রিমেজার আফটার। যদি এই ভ্যালুটা কন্ট্রাডিক্ট করতেছে, এখানে বলছে 85 আর এখানে বলছে 80, তবে এটা সরি, এটা অফিস বিপি যদি লেস দেন 130/85 হয় তাহলে কোনো চিন্তার কারণ নাই, কিন্তু হোম বিপি যদি 130/80 ইকুয়াল আর বেশি হয় তখন কিন্তু হাইপারটেনশন, নিচে হলে কিন্তু আর চিন্তা করার কোনো কারণ নেই। সো এটা আই থিঙ্ক ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর ইচ ফিজিশিয়ান, যে একই পেশেন্টের তাকে গাইড করব, বাসায় পেশেন্ট পাবেন অথবা অ্যাম্বুলেটরি বিপি মেজার করবেন, সে আবার আসবেন, এই ভ্যালুগুলো খুব ফ্লাকচুয়েটিং, এবং আমাদের পার্সন টু পার্সন, মেশিন টু মেশিন, সিচুয়েশন টু সিচুয়েশন বিপি কিন্তু 5 থেকে 10 ওঠানামা করে। সো ইট ইজ সামটাইমস very difficult to confirm or to label a person having hypertension, particularly in high normal group or pre-hypertensive group or grade 1 hypertension. অনেক সময় ওভার এবং আন্ডার ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা থাকে। Now, when you suspect a person having secondary hypertension, 1 number young adult less than 30 years old, অথবা resistant hypertension,
অথবা sudden deterioration of BP control, or patient having hypertensive urgency or emergency, অথবা some strong clue, patient having some strong or give some clue that may suggest secondary hypertension. So this is very important. Whenever we suspect a person having secondary hypertension, পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি অফ সিকেডি থাকে, মাসল উইকনেস, ক্র্যাম্পস, টিটানি নিয়ে আসে, অথবা ক্যাট্রিক ব্রুই, অথবা ক্রিয়েটিনিন, রাইজ অফ ক্রিয়েটিনিন মোর দেন 30% যদি হয়, তখন এসি ইনহিবিটর এআরবি আমরা করব। সো এবং whenever you suspect a person having secondary hypertension, most important cause in our country renal disease, so next endocrine. এবং another is important, that is drug history, very important, steroid or NSAID, important cause of secondary hypertension. And many of the patients having musculoskeletal problem, and routinely they are taking NSAID. So before labeling a person hypertensive, please take drug history, very important. Please take drug history for excluding secondary hypertension. Now, hypertension mediated organ damage and disease, আমি কিছুক্ষণ আগে বলেছি, আমরা ড্যামেজ তখনই বলবো যখন সে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, অথবা পালস প্রেশার মোর দেন 60, অথবা মডারেট টু সিভিয়ার সিকেডি থাকলে সেটাকে ডিজিজ বলবো। অ্যালবুমিনুরিয়া যদি 30 থেকে 300 এর মধ্যে থাকে, সেটাকে বলবো ডিজিজ। অ্যাঙ্কেল ব্রেকেল ইন্ডেক্স, অ্যাডভান্সড রেটিনোপ্যাথি, hypertension mediated organ damage এবং disease. Disease is advanced stage, damage is early stage. One thing is important regarding CCR, that is GFR. GFR is more than 90 is normal. 60 to 90, either stage 2A, B, যেটি বলি, up to 60 পর্যন্ত কিন্তু আমরা ধরে নিতে পারি যে মোটামুটি চলে, কিন্তু 60 নিচে আসলে কিন্তু that is considered as CKD এবং established, এবং এটা সিগনিফিকেন্ট, এবং এটাকে তখন খুব করতে হবে, গুরুত্ব সহকারে ট্রিট করতে হবে। এখানে করোনারি আর্টারি ডিজিজ, myocardial infarction, angina, stroke, TIA, peripheral vascular disease, active fibrillation, stage 4 and 5, albuminuria যদি more than 300 হয়, এখানে দেখেন মাইক্রোঅ্যালবুমিনিয়াম লেভেলে বলছে এটা, আর এখানে বলছে ম্যাক্রোঅ্যালবুমিনুরিয়া। These are the features of disease, or these are the features of organ damage. Now the risk factors, you all know, the risk factors are say age, modifiable and non-modifiable. আপনারা জানেন age, sex, heart rate, increased body weight, diabetes, high LD, family history of hypertension, early onset of menopause, smoking habit, and psychological factors. এখানে যে রিস্ক ফ্যাক্টর যদি একটা থাকে, বা দুইটা থাকে, 3 আর মোর থাকে, আর কিছু কিছু প্যারামিটার নিয়ে আমরা একটা গ্রেড এন্ড স্টেজ অফ, এটা আমরা একটা, এই চারটা ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি আমাদের সবারই জানা উচিত। এটা দেখি আমি, কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাকর্ডিং টু গ্রেড এন্ড স্টেজ অফ হাইপারটেনশন। খেয়াল করুন, এখানে হাইপারটেনশন ডিজিজ স্টেজ কি করছে, স্টেজ 1 to 3, এখানে রিস্ক ফ্যাক্টর রাখেছে এবং লেভেল অফ ব্লাড প্রেশার। খেয়াল করুন, স্টেজ 1 হাইপারটেনশন ডিজিজ, স্টেজ 1
এবং স্টেজ ওয়ানে বলছে রিস্ক ফ্যাক্টর নাও থাকতে পারে, থাকলেও তিনটা অথবা তিনটের নিচে, এবং ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ব্লাড প্রেশার তখন তাকে কার্ডিওভাস্কুলার রিস্ক স্ট্র্যাটিফিকেশনে 10 years 10 years রিস্ক, দ্যাট ইজ নেক্সট 10 years এ চান্স অফ ডেভেলপিং কার্ডিওভাস্কুলার মরবিডিটি অর মর্টালিটি, সেটা হলো লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক আর ভেরি হাই রিস্ক গ্রুপে ভাগ করেছে। এবং সেখানে কিন্তু ভ্যালু অফ হাইপারটেনশন খুবই ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্স অফ রিস্ক ফ্যাক্টর। স্টেজ ওয়ানে রিস্ক ফ্যাক্টর 3 অর লেস দেন 3, যদি হাই নর্মাল ব্লাড প্রেশার থাকে খেয়াল করুন লো রিস্ক, লো রিস্ক, লো রিস্ক। এবং লো রিস্ক হলো চান্স অফ ডেভেলপিং cardiovascular morbidity or mortality are very minimum in next 10 years। এবং গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 যদি হাইপারটেনশন থাকে, রিস্ক ফ্যাক্টর থাক অথবা না থাক, উনি কিন্তু হাই রিস্ক গ্রুপে চলে গেছেন। অন দ্য আদার হ্যান্ড স্টেজ 3-তে যদি থাকেন, দ্যাট ইজ এস্টাবলিশড কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি থাকে, অথবা সিকিউরিটি 4 আর 5 স্টেজে থাকে, উনি কিন্তু ভেরি হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, ভেরি হাই রিস্ক। অর্থ হলো তার চান্স অফ ডেভেলপিং cardiovascular morbidity and mortality in next 10 years is very high, and that is more than 10%. So cardiovascular risk stratification is very important in hypertensive patient, এবং এটি ক্যালকুলেশন করতে হাইপারটেনশন স্টেজ 1 to 3 আমরা ভাগ করেছি এইভাবে, বা রিস্ক ফ্যাক্টর এবং লেভেল অফ ব্লাড প্রেশার করে আমরা চার্টে বসাই দিয়ে আমরা দেখব ভেরি হাই রিস্ক অর লো রিস্ক অর মডারেট রিস্ক, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সচরাচর কোনো পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করি না। সো কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাকর্ডিং টু গ্রেড অ্যান্ড স্টেজ অফ হাইপারটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও এটা বাংলাদেশিদের জন্য একটা চার্ট আছে, সেখানে ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল দুটো ভাগই আছে। সেখানে যেমন ব্লাড প্রেশার, তারপরে আছে ট্রাইগ্লিসারাইড লেভেল, তারপরে আছে স্মোকিং হ্যাবিট, ওবেসিটি, এজ, এই কয়েকটা প্যারামিটারকে নিয়ে চার্টে ফেললে আমরা বুঝতে পারি তার রিস্ক স্ট্র্যাটিফিকেশন অথবা নেক্সট 10 ইয়ার্সে চান্স অফ ডেভেলপিং কার্ডিওভাস্কুলার মরবিডিটি এবং মর্টালিটি কত, এটা আমরা বের করতে পারবো। কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমরা ইন্টারনেটে কিন্তু খুব একটা করি বলে মনে হয় না, হয়তো অনেকেই করেন, কিন্তু আমার পারসেপশন হলো আমরা করি না। আমি একটা সিনারিও আমি বলবো এখন। A 52 years old school teacher presented with neck discomfort for 2 days. On examination, blood pressure 180/100. He came with routine investigation reports 2 days later when BP found 140/80. দেখেন ফার্স্ট ভিজিটে তার ব্লাড প্রেশার 180/100, এবং আপনি দেখলেন তার অর্গান ড্যামেজ ওইরকম নাই, বা সিগনিফিকেন্ট কোনো অর্গান ড্যামেজ নাই অথবা নাই, এবং আপনি তাকে কিছু বেসলাইন পরীক্ষা দিলেন, এবং 3 দিন পরে বা 5 দিন 2 দিন পরে আসতে বললেন, এবং উনি আসলেন। He was advised for home blood pressure monitoring for 7 days and average blood pressure was 130/70, এবং আপনি কিছু ইনভেস্টিগেশন করতে আসতে বললেন, এবং যখন আসলো তখন ব্লাড প্রেশার পাওয়া গেল 140/80। দেখেন ইনিশিয়ালি ছিল 180/100, এখন 140/80, এবং আমি তাকে আবার হোম ব্লাড প্রেশার মনিটরিং করতে দিলাম, এবং সেখানে আমি পেলাম অ্যাভারেজ হলো 130/76। এবং মোরাল কি হলো, ডোন্ট ডায়াগনোস হাইপারটেনশন বাই সিঙ্গেল ভিজিট। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সিঙ্গেল ভিজিটে 180/100 অনেক ব্লাড প্রেশার আমরা রুগীকেও বললাম, রুগীও অ্যাফ্রিড হয়ে গেল, বা আমরাও মানে ট্রিটমেন্ট শুরু করে দিলাম। এটাই, ডোন্ট ডায়াগনোস হাইপারটেনশন বাই সিঙ্গেল ভিজিট উইদাউট রুটিন টেস্ট ইভেন ইফ ব্লাড প্রেশার ইজ ভেরি হাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে হিয়েস ব্লাড প্রেশার হাই ফার্স্ট ভিজিট, হ্যাভিং অর্গান ড্যামেজ অবভিয়াস, অ্যান্ড দ্যাট ইজ হাইপারটেনশন মেডিয়েটেড, অন্য কোনো কারণে না, এটা কিন্তু আপনাকে ক্লিনিক্যালি এবং এক্সামিনেশন মাধ্যমে শিওর হতে হবে।
হয়তো 100% শিওর হতে পারবেন না, কিন্তু অলমোস্ট শিওর হতে হবে ইট ইজ ডিউ টু হাইপারটেনশন মেডিয়েটেড। ইন দ্যাট কেস ইউ স্টার্ট ট্রিটমেন্ট ইমিডিয়েটলি। বাট সেই ড্যামেজটা যদি অন্য কোনো কারণে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন না হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো ওয়েট করার সুযোগ আছে। Another scenario, a 22 years old boy developed epistaxis last night, which stopped spontaneously. Blood pressure found 170, 120. Routine investigation shows LVH is on ECG and proteinuria, massive proteinuria on urine routine examination with otherwise normal. That is creatinine normal, কিন্তু massive proteinuria আছে এবং LVH আছে, ব্লাড প্রেশার 170 টু 120। আপনি কি করলেন, 24 ইউটিপি করে দেখলেন 7.2 গ্রাম। আপনি প্যারান্ডোপিল ইন্ডিপেমাইড স্টার্ট করলেন, এবং যেহেতু পেশেন্ট হ্যাভিং ম্যাসিভ প্রোটিনুরিয়া এবং দ্যাট ইজ ইন নেফ্রোটিক রেঞ্জ, পেশেন্ট হ্যাভিং ভেরি হাই ব্লাড প্রেশার, so he may need nephrologic nephrological consultation. So it is better, or you may refer him to nephrologist for further evaluation whether he needs renal biopsy or not, etc. So এই ক্ষেত্রে এই পেশেন্টটা নেফ্রোলজিস্টের একটা অপিনিয়ন নেওয়া উচিত এবং রেফার করাটা রেশনাল হবে। কিন্তু আগের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ঠিক তা না। আগের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি বললাম, যে আর্লি ট্রিটমেন্ট আমরা শুরু করলাম না আগের পেশেন্টের ক্ষেত্রে, এবং don't diagnose hypertension by single visit. This is very important. At the same time, আপনি যদি অবভিয়াস হন তার পার্টিকুলার কোনো ভাইটাল অর্গান অথবা অর্গান ড্যামেজ হয়ে গেছে অথবা অ্যাডভান্স কন্ডিশন, বেটার ইউ রেফার হিম টু পার্টিকুলার স্পেশালিস্ট ফর better management of that organ related morbidity. So Professor Magni, hello Professor Magni. জি স্যার, আমার মনে হয় স্যার আমি আর সম্মানিত শেষের দিকে নিয়ে আসতে হবে স্যার। সম্মানিত পার্টিসিপেন্টদের আমি একটু রিকোয়েস্ট করব যে আপনাদের একটু সাজেশন এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন, কারণ আমার হাইপারটেনশন ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সটা খুব মানে আশাব্যঞ্জক না। কারণ এত বলার পরেও মেনি অফ দ্য পেশেন্টস কমপ্লায়েন্স ভেরি পোর, এবং তারা ভেরি মাচ রিলাক্টেন্ট অ্যাবাউট দেয়ার ট্রিটমেন্ট। বাট অন দ্য আদার হ্যান্ড ডায়াবেটিক পেশেন্ট আর অনেকটাই সচেতন অ্যাবাউট দেয়ার ট্রিটমেন্ট, আর হাইপারটেনসিভ পেশেন্ট ততটাই অসচেতন অ্যাবাউট দেয়ার ট্রিটমেন্ট। এবং আমাদের দেশে, আমাদের এখানে আমরা কিন্তু সচরাচর ওভার ডায়াগনোসিস এবং আন্ডার ডায়াগনোসিস এই দুইটিতেই কিন্তু সাফার করছে, এবং অ্যাটলিস্ট 20-30% of hypertensive patient might not have hypertension. On the other hand, about 10-20% হতে ওভার ডায়াগনোসিস হচ্ছে, সো আন্ডার ডায়াগনোসিস হচ্ছে। কারণ মাস্ট হাইপারটেনশন কখনোই আমরা কনসিডার কিন্তু করি না, কখনোই করি না। তবে তখনই করব যে আমার পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল, অন্য কোনো কোমরবিডিটি নাই, কমপ্লিকেশন নাই, কিন্তু পেশেন্টের সে প্রোটিনিউরিয়া আছে, পেশেন্টের এলভিএইচ আছে, পেশেন্টের হেপাটাইটিস রেটিনোপ্যাথি আছে, কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল আমি বারবার পাচ্ছি, কিন্তু এই ধরনের কিছু একটা ফাইন্ডিং পাচ্ছি। ইন দ্যাট কেস মাস্ট হাইপারটেনশন শুড বি কনসিডার্ড। কিন্তু এই থিঙ্কিংটা, এই প্র্যাকটিসটা কিন্তু আমরা করি না, বা আমরা কিন্তু চিন্তা করি না। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু আমরা থিওরিটিক্যালি প্র্যাকটিস জানি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এগুলোকে অ্যাপ্লাই কিন্তু এখনো আমরা করতে অভ্যস্ত না। যে আমি সম্মানিত বিএসএম এর সদস্যদের অনুরোধ করব, আপনারা কিন্তু আপনাদের চেম্বারে কিন্তু মাস্ট হাইপারটেনশন
পান, মাঝে মাঝে পান, এবং একটু চিন্তা করে দেখবেন মাঝে মাঝে পাওয়া যায়। এবং রুগীরাই বলে, ডাক্তার সাহেব আমার বাসার ব্লাড প্রেশার মাপি অনেক বেশি, অনেক বেশি, আপনাদের কাছে আসলেই খুব ভালো লাগে, প্রেশারটা কমে যায়। এবং এই রোগীদের এই সমস্ত কথাগুলিকে কিন্তু গুরুত্ব দিতে হবে আমি মনে করি। আমি গত সপ্তাহে একটা পেয়েছি, মাঝে 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 দু একটা পাই, রুগী এসে বলে। এবং হয়ে এবার এই ধরনের কথা শুনবেন, অথবা প্রেশার নর্মাল, ডায়াবেটিস নাই, বাট পেশেন্ট হ্যাভিং proteinuria, পেশেন্ট হ্যাভিং মাইল্ড ইডেমা, পেশেন্ট হ্যাভিং LVAs, পেশেন্ট হ্যাভিং fungal finding, think about he might have masked hypertension. So white coat hypertension and masked hypertension together consisting around 20 to 30% of total hypertensive population. So please remember about white coat hypertension and masked hypertension. এটা কিন্তু আমার মনে রাখতে হবে। আরেকটা জিনিস হলো, ওষুধ চয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায়শই অ্যামলোডিপিনটাকে ইগনোর করি, কিন্তু আমার অনুরোধ অ্যামলোডিপিনকে ইগনোর করবেন না। যদিও এর একটা সিগনিফিকেন্ট সাইড ইফেক্ট ইডেমা করে, এবং একটা হিউজ মানে 30-40% ক্ষেত্রে এটা ইডেমা করে, এবং সেই ক্ষেত্রে রুগীদের পথে বলে দিলে ভালো হয়। রুটিনলি এই প্র্যাকটিসটা আমরা করবো, যে এই রুগীটা দিলাম অত্যন্ত ভালো ওষুধ, কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পায়ে একটু পানি আসে বা মুখ একটু হালকা ফুলতে পারে, আপনি ভয় পাবেন না, আপনি এরকমটা যদি হয় একটু দেখা করবেন, ওষুধ বন্ধ না করে চলে আসবেন। এই এই ইনস্ট্রাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা শুধু এর ক্ষেত্রে না, ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু ইনস্ট্রাকশন, যে একটু উইক ফিল করলে, হাত পা দুর্বল লাগলে আপনার কিন্তু দেখা করবেন, কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ফর ডায়াবেটিস। সো আমি মনে করি ইচ অ্যান্ড এভরি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ক্ষেত্রে যখন আপনি কলম দিয়ে লিখতে থাকবেন, অ্যাট দ্য সেম বলতে থাকবেন এই ওষুধটা অত্যন্ত ভালো, আপনার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এই একটু সাইড এফেক্ট হতে পারে, এটা নিয়ে টেনশন করবেন না, যদি হয় তখন আমি দেখবো, ঠিক করে দেবো। নইলে কিন্তু একটা হয়, ওষুধের দোকানের কাছে যায়, ওষুধের দোকান এমন একটা নেগেটিভ কথা বলে, পেশেন্ট আপনার প্রতি একটা প্রচন্ড একটা নেগেটিভ একটা ডেভেলপ করবে। সো এই সুযোগটা আমরা দিব না, যেন এটা না হয়। এই জন্য প্রত্যেকটি ড্রাগের ক্ষেত্রেই হালকা করে সাইড এফেক্ট একটু বলবেন, তবে ভয় দেখানো যাবে না। এক দুই হলো, আমরা কখনই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিভিন্ন প্রিপারেশন লিখবো না, এসি ইনহিবিটর ARB আমরা একসাথে লিখবো না, এগুলো একটু আমরা যেন সতর্ক থাকি, কারণ এগুলা অনেক সময় ডিলিটিয়াস ইফেক্ট অন কিডনি অথবা বডির পরে নিয়ে আসে। এই জন্য আমরা এগুলোর ব্যাপারে খেয়াল রাখবো। আর একটা জিনিস, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো নন কমপ্লায়েন্স, নন কমপ্লায়েন্স অথবা ইরেগুলার ইনটেক অফ ড্রাগ, অথবা মিসিং দ্য ডোজ অফ দ্য ড্রাগ। এটা রোগীরা কিন্তু কখনোই স্বীকার করে না, সবসময় বলে যে আমি ঠিক মতোই খাই। আরো ভালো করে জিজ্ঞাসা করবেন সপ্তাহে কয়দিন খান, কয়দিন বাদ যায়, এটসেট্রা এটসেট্রা, তখন হয়তো আস্তে আস্তে স্বীকার করে। এই জন্যই রুগীদের প্রথম কথাকে ইগনোর করবেন না, তাদের কথাকে গুরুত্ব দিবেন, এট দ্য সেম টাইম একটা সন্দেহর দৃষ্টিতে চোখে তাকা মানে প্রশ্ন করবেন, যেন রুগী যেন টেন না পায়, রুগী যেন মানে কখনোই আমাদের কথায় যেন আহত না হয়। সতর্কভাবে প্রশ্ন উত্তর করতে হবে এবং অ্যাকুরেট উত্তরটা নিয়ে আসতে হবে, কারণ ক্রনিক ইলনেস, দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া, এটা কেউই পছন্দ করে না, আমিও না, আপনিও না, রুগীরাও না। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। ডক্টর মগ্নি। স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা এই কথাগুলি শুনতে চাচ্ছিলাম, যে আমাদের স্যারের যে এত বছরের দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ, যে এই ইনফরমেশন গুলো স্যার আমাদের সাথে শেয়ার করবেন, দ্যাট ওয়াজ দ্য এক্সপেকটেশন। আমাদের অনেকেই এখানে যুক্ত আছেন, তারা যদি কোনো প্রশ্ন স্যারকে করতে চান অথবা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, উইল বি ভেরি গ্ল্যাড। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শফিউল জি আলম। স্যার জি স্যার। স্যার এই যে আপনার দুইটা কেস সিনারিও থেকে স্যার, আর হলো আমাদের একটা যে হাইপারটেনশন ডায়াগনোসিস, যে ফার্স্ট ভিজিটেই যদি 180/110 এর উপরে হয়, তো আমরা প্রেশার হিসেবে ডায়াগনোসিস করব একটা ভিজিটে। আর সেকেন্ড ইস্যু স্যার,
আমাদের এর আগে স্যার যদি 180/110 এর উপরে যদি আসে তখন আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করব যদি কারো পাই। তো আপনার স্যার ওই কেস সিনারিওতে 180/100 দেওয়া আছে, 180/100। তো আমরা এক্ষেত্রে স্যার আপনি যেমন অবজার্ভ করার পরে তাহলে এটা একটা আমাদের 2 দিন অবজারভেশনের পরে দেখা গেলো এই প্রেশারটা কমে গেল উইদাউট এনি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এইখানে আমার একটা প্রশ্ন স্যার যে এই অবস্থায় 180/100 আমরা আসলে হাইপারটেনশন লেভেল করবো কিনা, অ্যান্টি হাইপারটেনসিভ শুরু করবো কিনা। আর একটা না সেকেন্ড কেস স্যার 120-র আচ্ছা, উপরে দেওয়া আগে আছে এটা স্যার। বলি, শফিউল, জি এটা স্যার। বলি আগে, এটা জি স্যার। অ্যাকর্ডিং টু গাইডলাইন আমাদের বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু গাইডলাইন হোয়াট এভার মে বি দ্য ভ্যালু অফ, মানে হোয়াট এভার মে বি দ্য ভ্যালু of systolic blood pressure or diastolic blood pressure, if patient having no evidence of hypertension mediated organ damage or disease, তাকে কিন্তু আমরা হাইপারটেনশন হিসেবে ডায়াগনোসিস করতে পারি না। আমরা তাকে অ্যানজিওলাইটিস দিতে পারি, পেশেন্ট বাসায় যে রেস্টে থাকবে, অথবা নর্মাল লাইফ লিড করবে, ডায়েট, মানে ডায়েটারি যে অ্যাপ্রোচটা আছে সেটা আমরা মেনটেন করব, এবং 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে আসলো, এবং তখন আমরা দেখলাম এট দ্য সেম টাইম বেসলাইন কিছু পরীক্ষা করতে দেব। এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে যদি এরকম একটা পেশেন্ট পাই, তখন আমরা তাকে যদি উইদাউট ড্রাগ রাখি এবং সেখানে যদি কোনো ক্যাটাস্ট্রফি হয়, তখন কিন্তু রিয়ালি প্রবলেম। ইন দ্যাট কেস এই ধরনের পেশেন্টকে যদি হসপিটালে অ্যাডমিশন রেখে ফলো আপ করা হতো উইদাউট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ এন্ড উইথ আদার মেডিকেশন, এনজিওলাইটিস অথবা ডায়েটারি মেজার্স, অথবা পেশেন্ট টেকিং এক্সেস সল্ট, অথবা সে হ্যাভ টেকেন অ্যালকোহল এক্সেস ইন অ্যামাউন্ট, আমরা এই মেজারগুলো নিতে পারলে কিন্তু হতো। কিন্তু এটা কিন্তু গাইডলাইন কিন্তু এভাবেই বলছে। আমি গাইডলাইন ধরে কথা বললাম, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এইটা কতটুকু মানে মেনটেন করতে পারবো, দ্যাট ইজ ডিফিকাল্ট। শফিউল আলমের প্রশ্নটা অত্যন্ত সঙ্গত। প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা আমরা কতটুকু মেনটেন করতে পারবো। জি স্যার, আসলে আসলে এটা একটা রিয়েলি প্রবলেম স্যার, বিশেষ করে জিপি লেভেলে স্যার। হ্যাঁ, সেটাই বলতেছি। এটা কিন্তু অবশ্যই। এটা তো গাইডলাইনের কথা, কিন্তু এটা জি অ্যাকর্ডিং স্যার। টু জি গাইডলাইনের স্যার। কথাটা আমি বলেছি। জি জি স্যার, ঠিক আছে। স্যার। আর এই স্যার আদাব পরের স্যার, প্রশ্নটা রতিম তুমি, বলছি স্যার। রথিন বলো। হ্যালো। স্যার থ্যাংক ইউ স্যার, আপনি অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং রিলেভেন্ট তথ্যগুলো স্যার এখানে বলেছেন এবং আপনার এক্সপিরিয়েন্স বলেছেন। তো স্যার আমি আসলে একটা জিনিস মানে অবতারণা করতে চাই স্যার। এই যে আমরা যে ব্লাড প্রেশার লেভেলগুলো দিয়ে আমরা ক্লাসিফাই করছি যে এটা হাইপারটেনশন, হাই নরমাল, প্রি হাইপারটেনশন, তো এগুলো তো সবই স্যার মানে আদার দেন এশিয়ান পিপলদের উপর মানে ডেটা নিয়ে এগুলো আসলে করা হয়েছে। তো স্যার এগুলো আসলে আমাদের জন্য কতটা অ্যাপ্লিকেবল সেটাও স্যার একটা বিষয়, কারণ তাদের বডি সারফেস এরিয়া, তাদের অ্যাভারেজ হাইট আর আমাদের তো স্যার অনেক পার্থক্য, তাদের ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট। তো স্যার আমরা প্র্যাকটিসে স্যার অনেক রুগী পাই যাদের কোনো হাইপারটেনশন নাই, ড্রাগ পায় না, কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রোক করে বসছে অথবা এমআই নিয়ে আসছে। তো এলভিস তো আমরা পাই। তো সেগুলো স্যার আপনি এলবিএস তো বলছেন যেটা মার্কস র্যান্ডমই পাওয়া যায়। হাইপারটেনশন। জি স্যার। তো এখন আমাদের ব্লাড প্রেশার লেভেল, নর্মাল লেভেলটা আরো নিচে কিনা স্যার, এটা নিয়ে এটা তো আসলে স্যার আমরা কেউ বলতে পারবো না। তবে আমি যেটা অনুরোধ করব স্যার, যে আপনারা যারা সিনিয়র আছেন তারা হচ্ছে যে একটা উদ্যোগ নিয়ে যে আমরা সিস্টোলিক বিপি 120-এর নিচে যারা আছে তাদের উপর আমাদের 8টা ডিভিশনে স্টাডি করা, যে তাদের হাইপারটেনশন রিলেটেড অর্গান ড্যামেজ আছে কিনা, যেমন তাদের এলভিএস আছে কিনা, তাদের রেটিনোপ্যাথি আছে কিনা, প্রোটিনিউরিয়া আছে কিনা, এগুলো দেখে একটা আমাদের দেশের জন্য স্যার একটা ব্লাড প্রেশার লেভেল কাট অফ করা, যে এটা একটা স্যার আমার মনে হয় যে খুব জরুরি। মানে অন্তত এখনকার জন্য না হোক, ফিউচারে যেন এটা আমরা করতে পারি স্যার, এরকম একটা উদ্যোগ স্যার আমি আপনাকে নেওয়ার জন্য ধন্যবাদ অনুরোধ করব। ডক্টর রথিন। এটা কিন্তু একটা বেসিক স্টাডি হবে, একেবারে মানে 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 কি বলবো, বস্তুনিষ্ঠ স্টাডি। এবং এর জন্য
কিন্তু মানে প্রোটোকল তো ডেভেলপ করতে হবে এবং সেটা এমন ভাবে এবং এটা যেভাবে করতে হবে তার জন্য হিউজ ফান্ড লাগবে এবং মোটিভেটেড গ্রুপ অফ পিপল লাগবে। এটা আর স্যার এনসিডিসি মোটিভেটেড, কে ইনভলভ করে করতে হবে আসলে স্যার। হ্যাঁ এটা কিন্তু খুব একটা মৌলিক স্টাডি হবে, বস্তুনিষ্ঠ মৌলিক স্টাডি হবে যে আমাদের সেখানে আবার তোমার 120 নিবা ভালো কথা, তাদের আদার প্রি কন্ডিশন কোমরবিড কন্ডিশন আছে কিনা, বা কার্ডিয়াক প্রভাব, হার্টের উপরে প্রভাব ফেলে এমন কোনো কিছু করে কিনা, বা কোনো ওষুধ খায় কিনা অন্য কোনো কারণে, মানে খুবই কিন্তু আহ, বস্তুনিষ্ঠ এবং খুবই কিন্তু একটা ডেপথ স্টাডি এটা কিন্তু, এবং এটা কোহর্ট করতে হবে দীর্ঘদিনের। জি স্যার, জি স্যার, এটা কিন্তু জাস্ট ক্রস সেকশনাল করলে হবে না, জি স্যার। এটা কোহর্ট করতে হবে। একটা মনে করো একটা এলাকা নিলাম, সে রংপুর ডিস্ট্রিক্ট নিয়ে নিলাম, রংপুর শুধু 8টা থানা আছে, আমি 8টা থানাকে ইয়ে করলাম, কয়েক হাজার সাবজেক্ট নিয়ে করতে পারি, ডেফিনেটলি করতে পারি। এই কথা যখন এখন আসতেছে, টুডে অর টুমরো দেখা যাবে তোমার কথাটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তবে হয়তো আরো 2-4 বছর 5 বছর পরে। কারণ এই রিসেন্টলি এনসিডি নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর স্টাডি হচ্ছে, অনেকেই প্রোটোকল জমা দিচ্ছেন, এবং বাই দিস টাইম বোধহয় বাংলাদেশ গভর্নমেন্ট বেশ কিছু ফান্ডও দিয়েছেন। আহ, তবে সেগুলা যদি প্রপার ইউটিলাইজ হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট লোকেরা যদি কাজগুলা পায়, তাহলে ডেফিনেটলি অনেক উপকার হবে দেশের। জাকির, কেমন আছো? হ্যাঁ, আমি, আসসালামু হ্যাঁ, ভালো আছো? আমি একটা প্রশ্ন, মানে প্রশ্ন না, এটা ফেস করি আর কি। তোমরা ফেস করো কিনা, কারণ তোমরা বলো নাই কিছু আর কি। যেমন পেশেন্টরা এসে বলে যে সকালে বিকালে বিপি বাড়ে কমে, স্যার আমার তো কমে যায় অনেক, আবার অনেক বেড়ে যায়, সে যে কি মাপে জানি না, মানে এরকম কমপ্লেন নিয়ে আসে, কিন্তু আমরা সবসময় নর্মাল পাই। এখন এই সমস্ত ইস্যুতে পেশেন্টকে কিভাবে ট্রিট করবো? আর যে বাসায় মাপতে বলছো, আমাদের দেশের মানুষ তো শিক্ষিত যতটা, অশিক্ষিতই বেশি, এবং তারা বিপি যতই বুঝায় দেওয়া হোক, মাপার সিস্টেম গুলো কতটুকু যে ফলো করে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এখন এই যে হঠাৎ বেড়ে যায় হঠাৎ কমে যায়, এইটার ইস্যুটা তাদেরকে কিভাবে বুঝাবো? না, আসলে এই কথাটা সত্য, আপনি যেটা বলেছেন, মেনি অফ দ্য পেশেন্ট এই ধরনের কমপ্লেন করে, এই ধরনের কথা বলে, এবং এই প্রেশার নিয়ে মানুষের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, মানে এবং সেটা এতই মানে ভেরিয়েবল পার্সন টু পার্সন। তা আমার মনে হয় যে আমাদের আসলে এই যে উচ্চ রক্তচাপের রোগীদের কিন্তু 1-to-1 চিকিৎসা করা খুব ডিফিকাল্ট। এটা হলো সেন্টার কেন্দ্রিক যদি চিকিৎসা করার সুযোগ থাকে, তাহলে কাউন্সিলিং এর মাধ্যমে, গ্রুপ কাউন্সিলিং এর মাধ্যমে তাদের বোঝাতে হবে যে এই ব্লাড প্রেশারটা 24 ঘন্টা এক থাকে না, সবচেয়ে কম থাকে রাত 2টা 3টার দিকে, এবং ইট ইজ নর্মাল। আবার আর্লি মর্নিং এ সবচেয়ে বেশি থাকে, এন্ড ইট ইজ অলসো নর্মাল। আবার হয়তো সন্ধ্যাবেলা অনেক সময় কম থাকে, ইট ইজ অলসো নর্মাল। এই যে ভেরিয়েশন অফ নর্মালের যে অনেক ভেরিয়েশন, এটা বোঝাতে হবে। এবং তবে বলতে হবে যে কোনো ভেরিয়েশনই কিন্তু লিমিট এক্সিড করবে না। আমাদের যে রেঞ্জের একটা লিমিট আছে, সেই লিমিট এক্সিড করবে না, হায়ার লিমিট এক্সিড করবে না, এবং এই রেঞ্জের মধ্যে যদি থাকে, দ্যাট ইজ কনসিডার নর্মাল। সো ডন্টরি। আর অনেকেই প্রেশার সকাল বিকাল দুপুর মাপে, তাদের এটাকে ইনহিবিট করতে হবে, এইভাবে না মাপাটাই ভালো, বারবার না মাপাটাই ভালো। বরং আপনার, কারণ আর বিভিন্ন সময় বিভিন্ন মেশিন দিয়ে মাপে, বিভিন্ন পার্সন দিয়ে মাপে, কোনো সময় দোকানে মাপে, কোনো সময় বাসায় মাপে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেজাল্ট আসে। সো আমরা যদি খুব মোটিভেট করতে পারি, কাউন্সিলিং করতে পারি, তাহলেই এটা সম্ভব যে আহ, এই ইয়েটা মানে ভুল ভ্রান্তিটা আমরা দূর করতে পারবো কিছুটা হলো। স্যার রহিম স্যার আর আর কি যেন বললেন স্যার? আরেকটা কথা হলো যে, মানে লোকজন যেটা বলে যে তার মাথা ব্যথা করতেছে, দোকানে গেল প্রেশার মাপলো, দোকানদার তো প্রেশার বেশি পায়, তাই ওষুধ খাওয়াই দিল একটা, তাই না? আর তার ঘাড় ব্যথা করতেছে, প্রেশার মাপলো দোকানে যায়, দোকানদার তো, তো আমি অবশ্যই বলে দিই যে আপনি দোকানদারকে বলবেন লিখে দিতে, সে কিন্তু লিখে দিতে পারবে না, কারণ সে তো ওটা কতটুকু বুঝছে সন্দেহজনক। সে ওই যে ঘাড় ব্যথা বলছে, প্রেশার বেড়ে আছে, তাই না, মাথা ঘোরাচ্ছে, প্রেশার কমে গেছে, সে তো ওই চিন্তা করে ওষুধ দিয়ে দেয়। হ্যাঁ, এরকম তো হরহামেশ হ্যাঁ, এই ব্যাপারে তোমার অনেক এক্সপিরিয়েন্স? ক্ষেত্রে হচ্ছে। এগুলো তো আসলে মানে আমরা অফিসে, আমার এক্সপ্রেস হলো আমরা অফিসিয়ালি অ্যাকসেপ্ট করবো না, কিন্তু আমরা তো কিছু বলতে পারতেছি না।
যে দোকানদারটা সঠিক করে নাই, এ কথাও তো বলা যাচ্ছে না। আমরা বলবো ঠিক আছে, আপনার প্রয়োজন ছিল, দোকানে গেছেন, আপনি ফার্নিচার ম্যান আপনাকে হেল্প করছে, ওকে, এখন থেকে আপনি আমাদের এই প্রতিষ্ঠানে আসেন, অথবা আপনি যে কোনো একটা রেজিস্টার ফিজিশিয়ানের তত্ত্বাবধানে চলে যান। এই অ্যাডভাইস দেওয়া ছাড়া তো আর তেমন কিছু থাকে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে এই হাইপারটেনশন নিয়ে আর মোস্ট অফ দ্য পেশেন্ট আমাদের লো প্রেশার, এই শব্দটা এত গ্রহণযোগ্য মোস্ট অফ দ্য পার্সনের অর পেশেন্টের অর ইভেন ডক্টরের। ডক্টর নিজেও যদি হয় আমার প্রেশারটা খুব লো, এই কথাটা বলে খুব শান্তি পায়। দো মেজার করলে দেখা যায় প্রেশার অনেক বেশি, এবং এই লো করে খাওয়া দাওয়া শুরু করে দেয়, ডিম দিলে 4টে করে ডিম খায়, 2টে করে ডিম খায়, এবং তখন কিন্তু স্যার, সালাম স্যার, অনেক আতিক স্যার, শোনা গেল না, নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য শোনা যায়নি। আসসালামু আলাইকুম বলছিলাম, ভালো আছেন স্যার? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম আমাদের ডক্টর আতিক স্যার, আমি আতিক বলছিলাম স্যার। ও আতিক, স্যার জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা জি স্যার, অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার পরে স্যার পেশেন্ট অনেক সময় বলে যে পেশেন্টের প্রেশারের ওষুধ খাচ্ছি, প্রেশার কমছে না। তাহলে স্যার মেজারমেন্টটা আসলে কতদিন পর থেকে আমরা আবার করবো একটা ওষুধ দেওয়ার পরে? সেটা এক্স্যাক্টলি কাজ হ্যাঁ, হচ্ছে এক্স্যাক্টলি কিনা? বলে ওরকম কথা না। কথাটা হলো যে আপনি যে প্রেশারটা পেয়েছেন, রোগীটার স্টেজ 2 পেয়েছেন না স্টেজ 1 পেয়েছেন, তার কোমরবিড কেমন আছে, তার কিডনির অবস্থাটা কেমন, যদি দেখেন যে কোমরবিড কন্ডিশন আছে এবং কিডনি স্টেজ 4-5, সেক্ষেত্রে কিন্তু প্রেশার কন্ট্রোল হতে অনেক সময় লাগে। বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু প্রেশার উইদিন উইক অনেকটা কন্ট্রোলে এসে যায়। তবে ম্যাক্সিমাম ইফেক্ট পেতে তো আমাদের 2 থেকে 4 সপ্তাহ অনেক সময় ওয়েট করতে হয়, কিন্তু পেশেন্ট কিন্তু ওয়েট করতে চায় না, একেবারেই না। পেশেন্ট 2 দিন, একদিনে না কমলে কিন্তু আপনি যদি ওষুধ না বাড়ান আর এক ডাক্তার কাছে চলে যায়। এখন এটা কিভাবে প্রিভেন্ট করবো বলা খুব ডিফিকাল্ট। একটাই হলো মোটিভেশন, মোটিভেশন এন্ড মোটিভেশন। মোটিভেশনের মাধ্যমে পেশেন্টের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তাদের চিকিৎসার রেজাল্ট পেতে একটু সময় লাগবে, এইটা গ্রহণ করার মানসিকতা তাদের ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা স্যার অনেক সম্ভব না। সময় এবং বলে যে প্রেশার বেশি হয়েছে, বাসায় তেঁতুল খেয়েছি, এগুলোর স্যার কোনো এভিডেন্স আছে আচ্ছা, কিনা? আমি বলি তেঁতুল খাই, মাথায় পানি ঢালি, এগুলোর সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন নাই। তবে সমাজে অনেক কথাই প্রচলিত আছে, এই কথাগুলো যদি সায়েন্টিফিক্যালি সায়েন্টিফিক রিজনিং করা যায় না, কিন্তু তারপরেও হয়তো বা কোনো একটা ইফেক্ট থাকতেও পারে, কিন্তু এটা তো আমি বলতে পারবো না। এখন অনেক রুগী এটা এসে বলে, আমি বলি যে ঠিক আছে, খেয়েছেন, ভালো করছেন, এখন আপনি একটা ডাক্তারের পরামর্শে থাকেন, আর আমি বলি রং করে থাকতে সেন্টারের একটা বই করে নেন, এবং এখানে এসে মাঝে মাঝে পরামর্শ নেবেন, খারাপ লাগলে কথা বলবেন। আর আমাদের কাউন্সিলিং সবসময় চলে, ওই মাঝে মাঝে বলে যে আপনি ওই রুমে যা একটু বসেন, ওখানে একটু কথা বলে আসেন, বা ওনাদের সাথে কথা বলেন, বললে আপনার অনেক উত্তর পেয়ে যাবেন। অনেক রুগী থ্যাংক প্রেশারকে ইউ স্যার। মোটেই গুরুত্ব দেয় না, হাই প্রেশারকে মোটেই গুরুত্ব দেয় না, তারা একেবারে ক্লাস চলে, এবং এটা কোনো মনেই কিছু করে না। আবার অনেক রুগী প্রেশার 140 থেকে 141 হয়ে গেলেই লাফালাফি শুরু করে দেয়। সো এই যে ভেরিয়েশন অফ আমাদের প্রত্যেকেরই ভেরিয়েশন, যেমন আমাদের রোগীদের পারসেপশন ভেরিয়েশনও একই রকম। সো আমি মনে করি উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতোই অথবা তার চেয়েও বেশি প্রিভ্যালেন্স, এবং এটাকে প্রপারলি যদি কন্ট্রোল করতে চাই, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায় সরকারের এইরকম মানে এনসিডি কর্নার অথবা হাইপারটেনশন কর্নার অথবা হাইপারটেনশন ডায়াবেটিস কর্নার চালু করা উচিত, যেখানে সাশ্রয়ী মূল্যে এবং অত্যন্ত রেকর্ড সিস্টেমের মাধ্যমে তারা চিকিৎসা নিতে পারবে। এবং ইতিমধ্যেই সরকার কিন্তু অনেকগুলো থানাতে ওষুধ সাপ্লাই দিচ্ছেন, কিন্তু এই ওষুধ আবার মাঝে মাঝে পাওয়া যায় না, এই তখনই হয়ে যায় সমস্যা। এটাও কিন্তু, কারণ এই ওষুধ তো আর ওই প্যারাসিটামলের মতো না যে 2 দিন খেলাম না কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে কিন্তু হঠাৎ হঠাৎ থাকে না, 3 দিন 7 দিন থাকে না, তখন একটু সমস্যা হয়ে যায়। তারপরেও বলবো এটা অত্যন্ত ভালো উদ্যোগ, মোস্ট অফ দ্য উপজেলায় এটা কাভার করতেছেন। হয়তো আগামী 2-1 বছরের মধ্যে আমাদের এনসিডির যে পরিচালক অত্যন্ত ডাইনামিক এবং অ্যাক্টিভ,
উনি এই বিশেষভাবে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি অবশ্যই ওনাকে সাধুবাদ জানাচ্ছি সকলের পক্ষ থেকে। এবং আমার বিশেষ আগামী 2 থেকে 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলায় এনসিডির প্রত্যেকটি ওষুধ অ্যাভেলেবেল হবে, প্রত্যেকটি ওষুধ। এবং তখন হয়তো আমরা কন্ট্রোলের ক্ষেত্রে আরেকটু সুফল পাবো, কারণ ওষুধের দাম তো অনেক বেশি। স্যার আমরাও সেই আশাবাদ রাখছি স্যার। তো আসলে অনেকটা আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের সাথে তো আলোচনা শেষ হবে না, তো তারপরেও আমরা আজকের এই প্রাণবন্ত আলোচনার জন্য স্যারকে বিশেষভাবে এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বলতে হয় প্রফেসর মাহফুজুর রহমান, প্রফেসর রুম্মে মাহজুবা, সালাম, অনেকেই সিনিয়র, আর আমাদের কন্টেম্পোরারি মেম্বার্সরা তো আছেনই অনেক। আমাদের প্রফেসর আহমেদ হোসেন স্যার, প্রফেসর আবুল কালাম আজাদ স্যার, অনেকেই জয়েন করেছেন। সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আসলে আজকে যে আলোচনাটা তো খুবই ফলপ্রসূ ছিল স্যার, একদম প্রাঞ্জল ভাষায় আমাদের যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেটি আসলে আমাদের এই মাস্টার ক্লাসের মূল উল্লেখ্য, যে আমাদের মেম্বাররা প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো ফিল করেন সেগুলো যেন আমাদের মেন্টররা, আমাদের মাস্টাররা একটু তাদেরকে গাইড করেন, সেটাই এই আলোচনার আসলে মুখ্য উদ্দেশ্য। তো আশা করছি আজকের আলোচনা অবশ্যই সবার ভালো লেগেছে। তো স্যারকে আমি বলবো যে স্যার আপনার কোনো কনক্লুডিং রিমার্ক থাকলে স্যার আজকে আপনি আপনার রিমার্ক দিয়ে কাইন্ডলি শেষ করবেন স্যার। আর আমাদের সবার পক্ষ থেকে স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এত কষ্ট করে সময় নিয়ে স্যার আমাদেরকে এই সময়টা দিলেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ প্রফেসর মাগনি। আমি সকল আহ, আহ, মানে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আছেন, আমার সহকর্মী আছেন এবং আমার অনেক জুনিয়র আছেন। আসলে উচ্চ রক্তচাপ নিয়ে টুকটাক কিছুটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমি দেখছি অনেক কিছুই এখনো বোঝা যাচ্ছে না বা বোঝা যায় না। তবে আমাদের দেশের কনটেক্সটে উচ্চ রক্তচাপ এবং ড্রাগ ট্রায়াল বা কমন ড্রাগ, লো কস্ট প্রাইসের ড্রাগ গুলা কিভাবে কাজ করে আমাদের পরে, এবং কি ডোজ ক্যালকুলেশন, এটসেট্রা ইন্টারভেনশনাল স্টাডি কিন্তু আমাদের দেশে করার সুযোগ আছে, যেটা কখনোই হয় নাই বা হয় বা খুব অল্প মাত্রায় হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে কেউ প্রোটোকল যদি ডেভেলপ করতে পারেন, ইন্টারভেনশনাল স্টাডি সেন্টারে করা সম্ভব, আমি সার্বিক এ ব্যাপারে সহযোগিতা করব। কারণ আমাদের প্রাইমারি হাইপারটেনশন যে আর্লি মানে একটা ফ্রেশ কেস আমরা প্রতিদিনই 2-1 পাই। সো প্রতিদিন 2-1 পাই, মাসে যদি 30টা পাই, বছরে পাবো 360টা। সো যে কোনো একটা ড্রাগ ট্রায়াল দেওয়ার জন্য এটা কিন্তু হিউজ নাম্বার অফ পেশেন্ট। অর্থাৎ অবশ্যই আমরা ইনশাআল্লাহ। ফ্রেশ কেস, একেবারে ফ্রেশ কেস পাই আমরা, যেটা আগে কখনোই উচ্চ রক্তচাপের ওষুধ খাই নাই, এই এসে প্রথম ধরা পড়লো, তাদের আমরা মানে ড্রাগ দিয়ে বিভিন্ন গ্রুপের ড্রাগ দিয়ে কিন্তু ট্রায়াল দিতে পারি। এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাওয়া যেতে পারে বাংলাদেশের কনটেক্সটে, যেটা কিন্তু প্রাইভেট চেম্বারে এটা কখনোই সম্ভব না। সো আর আমাদের যেহেতু ডাটা অত্যন্ত প্রিজার্ভ করা হয় খুব গুরুত্ব সহকারে, প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডাটা মানে মোটামুটি গ্রস ডাটা প্রিজার্ভ করা হয়। সো আমি সকল বিএসএম এর সম্মানিত সদস্যদের অনুরোধ করব, আপনারা সুযোগ পেলে কখনো নর্থ বেঙ্গলে ভিজিট করলে, বেড়াতে গেলে আমার সেন্টারটা একটু দেখবেন এবং মূল্যবান পরামর্শ দিবেন, যেন আমরা কিভাবে আরো ভালোভাবে কাজ করে জনগণের দোরগোড়ায় কাছে যেতে পারি এবং জনগণকে এনসিডি ম্যানেজমেন্টে একটা কিছুটা হলেও একটা রোল প্লে করতে পারে এই সেন্টারটি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে, আমার শ্রদ্ধাভাজন অনেক শিক্ষক আছেন, অনেক সহকর্মী আছেন, আমার বন্ধু আছে প্রফেসর এসকে ফাত্তাক দেখতেছি, আমার স্যার আছেন, রহিম স্যার আছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বিএসএম কে এবং প্রফেসর সৈয়দ গোলাম মগনি মৌলাকে। কারণ খুবই অ্যাক্টিভ, খুবই ডাইনামিক এবং খুবই সুন্দর কথা বলেন। মানে অত্যন্ত মানে ভালো একজন অডিটর, এবং এই প্রোগ্রামের জন্য 100% একটা ফিট পারসন। আমি আবারও সকলকে স্যার থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক আজকে ইউ। আমারও ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আমি কিন্তু স্যার এখন ব্যাংকক থেকে কথা বলছি স্যার, আমি থাইল্যান্ডে আছি, আমার মাকে নিয়ে এসেছি একটু ব্যক্তিগত পারিবারিক কারণে, একটু ওনার চিকিৎসা সংক্রান্ত কিছু জটিলতার বিষয়ে। তো এখান থেকে আপনাদের সাথে যুক্ত হতে পারে খুব ভালো লেগেছে স্যার। তো থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট ক্লাস আমাদের অতি শ্রদ্ধাভাজন প্রফেসর আহমেদ হোসেন স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সারসডিমুল্লাহ মেডিকেল কলেজ। তিনি আরো অনেক বেশি প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স অফ ম্যানেজিং হাইপারটেনশন নিয়ে প্রাঞ্জল আলোচনা করবেন। তো আজকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় জাকির স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
তো সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। প্রফেসর সরোয়ার নাকি? স্যার সরোয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছেন? হ্যাঁ, আছে হ্যাঁ, আছে প্রফেসর স্যার। সরোয়ার তো রংপুর রংপুর জি। মাহফুজ রংপুর স্যার, না? মাহফুজ স্যারকে তো দেখলাম আছেন মনে হয়। প্রফেসর মাহফুজ। তারপর স্যার রংপুরে আরো অনেকেই আছেন স্যার, আপনার 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 জেনে আসসালামু আলাইকুম এক্সপিরিয়েন্স স্যার। এবং গুণমুগ্ধ অনেকেই আছেন স্যার। রংপুর তো আমার বাড়ি, বুঝতেছেন? স্যার 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 আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম শুভরাত্রি।